হ্যালো, আমি ডা পুরুধাউন এবং আজ আমরা কিডনি বাপসি সম্পর্কে আলোচনা করব। কিডনি বাপসি করলে করতে হবে কি না তা নিয়ে রোগীর মনে অনেক সন্দেহ থাকে। করার ফলে কি উপকার হবে, কি সমস্যা হতে পারে, মনে একাধিক প্রশ্ন ঘুরছে। সুতরাং আজ আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করব। আমরা তা সহজভাবে বুঝতে চেষ্টা করব যাতে আপনি যে কোনো কিছুর জন্য আপনার মন তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। কিডনি বাপসি কেন করা হয়? আপনি যে কক্ষে বসছেন তা দেখেন। কিন্তু আপনি যদি বলি যে এই ঘরটি কালো, সর্বত্র কালো, তাহলে আপনি কি ভাববেন? এখানে কি হচ্ছে চিন্তা করো। আপনি মনে করবেন যে এখানে অবশ্যই আগুন লেগেছে। এখন আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনার ঘরের গ্লাস ভেঙে গেছে, জানালাগুলি খোলা রয়েছে এবং সব দিকে কেবল কালো রং রয়েছে, সেই রুমটি দেখে আপনার মনে কি আসবে? অবশ্যই এটা হবে না। সুতরাং আপনি ইভেন্টের পরে বিচার করেছেন। সুতরাং এভাবেই আমরা বাপসি করি। আমরা কিডনির একটি ছোট নমুনা নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখি। সুতরাং এতে কি ধরনের ক্ষতি হচ্ছে তা কি ধরনের ক্ষতি হচ্ছে সেটা দেখে আমরা জানতে পারি কি হতে পারে। এজন্য কিডনি বাপসি জরুরি। এ থেকে আমরা এটা জানি। এখন এর উপকারিতা কি? ধরুন আপনার বয়স কম, ধরুন 18 থেকে 24 বছর। এখন 18 থেকে 24 বছর বয়স খুবই তরুণ বয়স। এতে কোনো বিপি বা সুগার থাকে না। কিন্তু আমরা দেখতে পাই কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখন আপনি ডাক্তারের কাছে যান। আপনি ডাক্তারকে বলেন যে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ক্রিয়েটিনিন বাড়ছে, আমার ইউরিক বাড়ছে। বলো আমার কারণটা কি? ডাক্তার চেক করেন, কোনো বিপি বা চিনি নেই। তাই কিডনি বিফলতার 80% কারণ নয়। এখন হতে পারে এই সমস্যা এখানেই শুরু। রোগীর কি ভুল হচ্ছে? তাই যে ক্ষেত্রে আমরা কারণ জানি না, ইতিহাস নেই, সেখানে বাপসির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এবং বিশেষত সেই রোগীদের ক্ষেত্রে যাদের বয়স কম। এর উপকারিতা কি? এটি আমাদের জন্য এসব নির্ধারণ করা সহজ করে তোলে। ধরুন যে রোগীটির আইজিএ নেফ্রোপ্যাথি রয়েছে। এখন আইজিএ নেফ্রোপ্যাথিতে যা ঘটে তা হল কিডনিতে আইজিএ ইমিউনোগ্লোবুলিন জমা হয়। আর যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, বিশেষ কালি লাগাই, তখন তা একটা আলাদা উজ্জ্বলতায় ঝলমল করে। এখন আমরা জানি যে রোগীর আইজিএ নেফ্রোপ্যাথি হচ্ছে। এখন যখন আমরা জানি যে আইজিএ নেফ্রোপ্যাথি রয়েছে, এই রোগের ক্ষেত্রে স্টেরয়েড চিকিৎসা নিতে পারে। ঠিক আছে, কিন্তু স্টেরয়েড মিষ্টি নয় যেটি সবাই খেতে পারে। স্টেরয়েড রাখতে হলে রোগীর স্টেরয়েড প্রয়োজন আছে তা নিশ্চিত করতে হবে। এজন্য বাপসি প্রয়োজন। ওষুধ সেট করা কিছু বিশেষ ক্ষেত্রে। এখন আপনি এটা বুঝতে শুরু করেছেন। এখন দেখব কিভাবে বাপসি করে জিনিসগুলি খুঁজে বের করা যায়। আমরা সম্পূর্ণ বাপসিতে যাব না। যারা বাপসি করেছেন তাদের জন্য এই অংশটি উপযুক্ত। তাই চলুন সবচেয়ে সাধারণ ফলাফল দিয়ে শুরু করা যাক। কেমন করে আমরা বাপসি করলে সবচেয়ে সাধারণভাবে কি ফলাফল পাই তা জানতে পারি। আর সেটা হলো FSGS, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। অর্থাৎ কিডনিতে কিছু স্ক্লেরোসিং হচ্ছে। এখন কে নেই FSGS? এটি সেই রোগীদের মধ্যে পাওয়া যায় যাদের কিডনি ব্লাড প্রেশার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কখনো রোগ চান, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন বিপি ভালো আছে, কিন্তু কিডনির ক্ষতি বিপি দ্বারা উদ্ভূত হচ্ছিল। এখন কিডনিতে সামান্য ক্ষতি হলেও আপনার বিপি ঠিক থাকলেও ক্ষতি বাড়তে থাকে। কারণ সিকেডি নিঃস্ব প্রগতিশীল একটি ব্যাধি। অর্থাৎ একটি রোগ যা নিজে থেকেই উৎপন্ন হয়। কিডনির 5% ক্ষতি হয়। কোন সমস্যা নেই, আপনার ক্রিয়েটিনিন স্তর বাড়বে না। কিন্তু সেই 5% হার ধীরে ধীরে 30% পর্যন্ত বাড়তে থাকবে। ক্রিয়েটিনিন একটি বড় পরিমাণে বৃদ্ধি পাও না যেহেতু 30% পর্যন্ত। কিন্তু যখন এটি 30% অতিক্রম করে তখন কিডনির 30% ক্ষতি হয়। যখন এটি 30% অতিক্রম করে ক্রিয়েটিনিনের মান বৃদ্ধি পায়। এবং তারপর আপনি জানতে পারবেন যে কিডনিতে সমস্যা আছে। তাহলে সবচেয়ে বড় সমস্যা কি? ক্রিয়েটিনিনের মান কেবল মাত্র 30% কিডনি ক্ষতির পরে পাওয়া যায়। তাই যদি আপনি 1.3 কিডনি বাপসি করেন তবে আপনি দেখতে পাবেন যে কিডনির প্রায় 30-35% অংশ স্ক্লেরোসিস বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাই সংজ্ঞা। সুতরাং এটি FSGS সম্পর্কে। যারা FSGS সম্পর্কে আরও জানতে চান, আমি ইতিমধ্যে FSGS এর একটি ভিডিও তৈরি করেছি। সেখানে যেতে এবং দেখতে পারেন FSGS কিডনি ক্ষতি করে। এখন আমরা বাপসি রিপোর্টে দেখা যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ফলাফল নিয়ে আলোচনা করব। এটি MCD, এটি মিনিমাল চেঞ্জ রোগ। যদি কোনো রোগীর শরীরে প্রোটিন লিক হচ্ছে এবং কিডনি বাপসি করা হয় তখন মাইক্রোস্কোপ দেখলে কিছুই পাওয়া যায় না, কিন্তু প্রোটিন লিক হচ্ছে তাহলে ডাক্তার বুঝতে পারে। কারণ হল প্রোটিন লিকে আসছে কিন্তু মাইক্রোস্কোপে কিছুই দেখা যায় না যা ন্যূনতম হয়। তাই একে বলা হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ। অর্থাৎ এত ছোট ক্ষতি হচ্ছে যে আমরা সেটা দেখতে পারছি না এবং বুঝতে পারছি না, কিন্তু সমস্যা চলছে। তাই আমরা MCD বলি। এটি সাধারণত পাওয়া যায়। কিডনি বাপসিতে দেখা যায় এটি দ্বিতীয় সাধারণ পাওয়া যায়। এখন আসুন আইজিএন নেফ্রোপ্যাথিতে যাই। আইজিএন নেফ্রোপ্যাথির কেসগুলি খুব বেশি।
কারণ হলো কেউ জানে না কেন আইজিএন নেফ্রোপ্যাথি কার দেহে শুরু হয়। পিতামাতার কাছে এটি পাওয়া যায় না, কিন্তু এটি শিশুদের মধ্যে পাওয়া যায় এবং এটি কোন জেনেটিক ব্যাধি নয়। এটি আপনার পূর্বজনের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যায়। তাই এই রোগটি অজানা কারণে হয়, অর্থাৎ কেন আপনার দেহে এটি আসে তা নির্দিষ্ট নয়, এটি রোগের কারণ। এতে কি ঘটবে? শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। আপনাকে অবশ্যই সচেতন হবে। এখন আমরা একটি ইমিউনিটির অংশ বলে কেউ কেন আইজিএ ইমিউনোগ্লোবুলিন নাম দেয়। এটি প্রত্যেকের শরীরে সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরি, জীবাণু থেকে রক্ষা করে। কিন্তু যদি এই ইমিউনিটি কিডনি আক্রমণ করতে শুরু করে, তবে কি হবে? এইটা হয় আইজিএন নেফ্রোপ্যাথিতে, যে আপনার অনাক্রম্যতা, যা ভাইরাস ও ব্যাকটেরির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হয়। যদি শরীর ভাইরাসকে ব্যাকটেরি হিসাবে বিবেচনা করে এবং আক্রমণ শুরু করে, তবে আমরা এটিকে আইজিএন নেফ্রোপ্যাথি বলি। এখন যদি আইজিএন কিডনি ক্ষতিগ্রস্ত করতে চায়, তবে এর কি করণীয়? এর জন্য কিডনির বেসমেন্ট ঝিল্লিতে জড়িত থাকতে হবে, যেমন ভাইরাস এবং ব্যাকটেরির সাথে হয়। এটি বেসমেন্ট ঝিল্লিতে লেগে থাকে এবং তা ধ্বংস করে। এখন আইজিএন নেফ্রোপ্যাথি কি করছে? আইজিএ ইমিউনোগ্লোবুলিন বেসমেন্ট ঝিল্লিতে লেগে থাকে, ব্যাকটেরি এবং ভাইরাসকে বিদেশি শরীর হিসাবে বিবেচনা করে এবং এটি আক্রমণ শুরু করে এবং এটি প্রদাহ সৃষ্টি করে। আর কি হবে? কিডনির ঝিল্লি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়, বেসমেন্ট ঝিল্লি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয় এবং নেফ্রনগুলি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়। নেফ্রনগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে ক্রিটিনিন এবং ইউরির মাত্রা বাড়তে থাকে। সুতরাং এগুলি মূল অনুসন্ধান। এখন আমরা লুপাস নেফ্রাইটিস এবং অন্যান্য রোগ সম্পর্কে আলোচনা করতে পারি, তবে এগুলোই প্রধান ফলাফল। এখন আপনি বাপসির ভূমিকা দ্বারা রোগ চিহ্নিত করে ওষুধ প্রদানের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে তা বুঝতে পেরেছেন, যাতে আমরা সঠিক দিকে এগোতে পারি এবং রোগীকে সর্বোত্তম যত্ন প্রদান করতে পারি। যে কোন সিকেডি রোগ যা সম্পূর্ণভাবে নিরাময় হয় না, তা দীর্ঘসময় পরিচালিত হয়। উদাহরণস্বরূপ ডায়াবেটিস। কারো ডায়াবেটিস থাকলে কি বলা হয়? এই রোগ চিকিৎসা করা সম্ভব না, কিন্তু আমরা এটি ম্যানেজ করব। একইভাবে সিকেডি এমন একটি ব্যাধি যা পরিচালনাযোগ্য কিন্তু নিরাময়যোগ্য। এটি পুরোপুরি নিরাময় করা যায় না। আপনার যদি ক্রিটিনিন স্তর বার হয়, তবে আপনি এখনও সিকেডি রোগী হয়, কারণ কিডনিতে সামান্য ক্ষতি থাকে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতি বাড়ে, এবং যেমন এটি বাড়ছে তেমনি কিডনি ক্ষতি করতে থাকে। তাই আপনার নিজেকে বিপি এবং ডায়াবেটিস থেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ, কারণ বিপি এবং ডায়াবেটিস থাকলে 80% মামলাগুলি এই উচ্চ থেকে উৎপন্ন হয়। সুতরাং 80% সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ বোঝার বিষয় যা সবাইকে জানা উচিত। কিডনি রোগী নয়, বরং সবাই জানতে পারে, যাতে তাদের শরীর ও কিডনি রক্ষা করতে পারে এবং সিকেডি রোগ থেকে বাঁচতে পারে। আমি আশা করি আপনি কিডনি বাপসির গুরুত্ব বুঝতে সক্ষম হচ্ছেন। যদি আপনার কিডনি রোগ থাকে, তবে আপনি ক্ষতির ধরনের কারণ জানতে পারবেন এবং বাপসিতে আমরা কি ফলাফল পাই। আপনার যদি কোনো সন্দেহ থাকে, তবে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমাদের দলে আছি। পরের ভিডিওতে দেখা হবে। বিদায়।